আপনাকে কে এত বেশি ইন্সপায়ার করেছে এই ব্যাপারটা আগানোর জন্য? এটা তো আমাকে ইন্সপায়ার করার থেকে আপনাকে কে ইন্সপায়ার করেছে এটা বলা বেশি জরুরি মনে হয়। হ্যাঁ, এটা আমাকে আমার আমার মাদার ইন ল, সে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে অ্যাপ্লাই করার জন্য। তো আমার শাশুড়ি, যিনি এখন বাংলাদেশে আমাকে দেখছে এখন আমাদের, তো তার উদ্দেশ্যে একটা কথা বলবো, সে আমাদেরকে দুজনকে ফার্স্টে আমাকে অনেক ইন্সপায়ার করেছে। এটা আসলে আমাদের ভিডিও ফার্স্টে বলা উচিত ছিল, বাট যদি এটা লাস্টে চলে আসতেছে কিছু করার নাই, আমরা এটা ক্রপ করে ফার্স্টে দিয়ে দিব, সমস্যা নাই। তো প্রথমে সে আমাকে বেশি ইন্সপায়ার করে যে তুমি অ্যাপ্লাই করো, বাইরে চলে যাও, তোমরা বাংলাদেশ থেকে কি করবা। আর আমার বড় বোন হচ্ছে দেশের বাইরে থাকে, তো আমি আসলে চাচ্ছিলাম না আমার বাবা মাকে রেখে দেশের বাইরে যাওয়ার জন্য। তো সেজন্য আমি বেশি একটা চাইনি দেশের বাইরে যেতে, বাট আমার হাজবেন্ড তো একদমই রাজি ছিল না, উনি বাসার বড় ছেলে, তো সে তো একদমই রাজি ছিল না। তারপরেও আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ইন্সপায়ার করতো যে এখানে দেশে থেকে কিছু হবে না, দেশের বাইরে চলে যাও, তুমি অনেক ভালো করবা, তুমি অনেক ট্রাই করলে পারবা। তো সেগুলো শুনে শুনে দেন আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। তারপরে আমার হাজব্যান্ডকে আমি বলি, দেন ও কনভিন্সড হয়, দেন হ্যাঁ, তো। সে আমাকে ইন্সপায়ার করেছে, এটা সত্যি, বাইরে আসার জন্য। হুম। হ্যালো, আসসালামু আলাইকুম and welcome back again. This is me, Sumaida Mehzabin Promi, and here is my husband, Mohammad Misbah Hassin Pial. হাই। আমাদের জার্নি থেকে আমরা স্টার্ট করি একদম ভেরি বিগিনিং থেকে, যেখান থেকে আমরা আমাদের প্ল্যানিং থেকে স্টার্ট করেছি, মানে সবকিছু সেখান থেকে শুরু করবো, ঠিক আছে? আমাদের জার্নি শুরু হয় হচ্ছে অক্টোবর থেকে, অক্টোবর নভেম্বর থেকে, যেখানে আমরা হচ্ছে প্রিপারেশন নেই যে আমরা বাইরে যাব বা এরকম সার্চ করি কোথায় যাওয়া যায়। সো আমি দেখলাম যে ইউএসএ, কানাডা এসব দেশে তো সবাই যায়, অস্ট্রেলিয়া, কিন্তু মানে কেন জানি আমাদের একটু ইউরোপের দিকে টানলো। ইউরোপে টানার কারণ হচ্ছে মানে সেনজেন ভিসা। সো এই সেনজেন ভিসাতে আপনার মেবি 29টা কান্ট্রিতে মেবি আপনি উইদাউট এনি এক্সট্রা ভিসা ইউ ক্যান ট্রাভেল। সো এই এইটাই মেইনলি আমাদেরকে বেশি টেনেছে যে ইউরোপে অ্যাপ্লাই করার জন্য। আমরা ফার্স্টেই হচ্ছে আমি কিছু ব্লগ দেখা শুরু করি, এবং কিছু কাপলের ব্লগ দেখে আমার মনে হয় ফার্স্টে যে আমরা ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারি। সো ফার্স্টে আমাদের খুব ইচ্ছা ছিল ডেনমার্কে অ্যাপ্লাই করার, তো ডেনমার্ক থেকে তারপর শুনলাম ফিনল্যান্ড অনেক ভালো কান্ট্রি এবং অ্যাপ্লিকেশন চার্জ নাই। তারপর এরকম করতে করতে আমার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া। অস্ট্রিয়া, সুইডেন অ্যান্ড ইটালি, আরও অনেক অনেক কান্ট্রি, আমরা হচ্ছে নরওয়ে, অনেক মোটামুটি অনেকগুলো কান্ট্রি নিয়ে আমরা রিসার্চ করেছি। তো রিসার্চ করার পরে আমরা ফাইনালি 3টা কান্ট্রি নিয়েই ফোকাস ছিলাম। একটা হচ্ছে আপনার সুইডেন, যেটা আমার ফার্স্ট টার্গেট ছিল, দেন হচ্ছে আপনার ডেনমার্ক, অ্যান্ড থার্ডলি হচ্ছে ফিনল্যান্ড। আর এই তো ফাইনালি আমরা তো সুইডেনে আসলামই। সো আমরা এখন হচ্ছে আমাদের আইএলটিএস জার্নি নিয়ে কথা বলবো। তো আইএলটিএস নিয়ে আমি খুবই সবার মতো খুবই টেন্সড এবং অনেক বেশি নার্ভাস ছিলাম, ওয়ারিড ছিলাম। আমি এটা নিয়ে আসলে কি বলবো, আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছিলাম না ইজিলি। আমি ভাবছিলাম যে আগে আমি কিছু মক টেস্ট দিয়ে প্রিপারেশন নেই, দেন হচ্ছে আমি রেজিস্ট্রেশন করব। বাট মাই ডিয়ার হাজব্যান্ড, উনি তো হচ্ছে আমাকে না জানাই রেজিস্ট্রেশন করে আসছে আইএলটিএস এর। সেটা কোথা থেকে করেছিল? আইডিপি থেকে, আইডিপিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল, এবং সে হচ্ছে যেটা হচ্ছে অনলাইন টেস্ট, রাইট? কম্পিউটার বেসড টেস্ট, সেটাতে অ্যাপ্লাই করে সেটাই করা হয়েছিল, রাইট? এটা হচ্ছে 17 ডিসেম্বর, রাইট? আইডিপির যে মেইন ব্রাঞ্চ, একটা হচ্ছে গুলশানে, আরেকটা হচ্ছে আপনার ধানমন্ডি আবাহনী মাঠের উল্টা পাশে। তো যেটা মেইন আবাহনী মাঠের উল্টা পাশে, সেখান থেকে উনি গিয়ে রেজিস্ট্রেশন করে একটা ডেট ফিক্স করে। যতটুকু মনে পড়ে উনি 20-22 দিন আগে হচ্ছে ডেটটা নিয়েছিল, 20-22 দিন মাঝখানে গ্যাপ ছিল। সো যখন আমি এটা জানতে পারি আমি খুবই টেন্সড হয়ে গিয়েছিলাম, মানে টেনশনে পড়ে গিয়েছিলাম। তো মানে মনে হচ্ছিল যে পারবো না মনে হয়। তো যাই হোক, ওই রেজিস্ট্রেশন করার পরেই আমি হচ্ছে আমার আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া স্টার্ট করি। মক টেস্ট দিয়েছিলাম মোট 5টা। আমি দিয়েছি ঢাকা প্রেপ, এটা হচ্ছে বনানীতে, রোড নাম্বার 21 সম্ভবত, আমি ডিটেলস দিয়ে দিব। তো সেখানে আমি হচ্ছে আমার মক টেস্টগুলো দিতাম, এবং ওখানের ওদের যে বিহেভিয়ার অনেক ভালো। টু বি অনেস্ট, আমি ওদের মার্কেটিং করতেছি না, আমাকে কোনো ডিসকাউন্টও দেয় নাই। সো আমি ওদের রেগুলার মক টেস্টের এটা নেই। সো 5টার জন্য হচ্ছে কিছু ডিসকাউন্ট ছিল, মানে ফার্স্টে 3টা নিয়েছিলাম 4500 টাকা, আর তারপরে আবার 2টা দিয়েছিলাম মনে হয় 1500 টাকায়। সো ওটা আসলে ডিসকাউন্ট বলা যায় না, এখন আপনারা যদি দিতে চান দেখবেন আপনারা আরও হয়তো কমেও পেতে পারেন। ওই তো আর কি। তো আমি হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস দিয়েছি। আমি যেহেতু পিএমডিতে ছিলাম, আমি হচ্ছে ফার্মাসিস্ট বাই দ্য ওয়ে। সো আমার লাস্ট 2.5 ইয়ার্স এক্সপিরিয়েন্স হচ্ছে পিএমডিতে। সো আমার হচ্ছে মানে ল্যাপটপ অনেক বেশি ইউজ করতে হয়। সো সেহেতু ল্যাপটপে যেহেতু প্র্যাকটিসিং ছিলাম, টাইপিং স্কিল এত খারাপ ছিল না, সেহেতু কম্পিউটার বেসড দিয়েছি। আর কম্পিউটার বেসড এক্সাম দিতে গেলে আপনার টাইপিং স্কিল যে খুব ভালো হতে হয় তা না। জাস্ট হচ্ছে আপনি পিসি যদি লাইফে কখনো ইউজ করেন, দ্যাট ইজ এনাফ, আপনি তাহলেই পারবেন দিতে, ঠিক আছে? আর এটার কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে, সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো। বাট আমার সাজেশন থাকবে, যদি আপনি কখনো আপনার বাসায় যদি একটা ল্যাপটপ থাকে, বা আপনি যদি
পিসি কখনো ইউজ করে থাকেন, আপনার অফিসে হোক আপনার লাইফে হোক, তাহলে আপনি কম্পিউটার বেসড এক্সামটা দেন, এটাই ভালো হয়। আদারওয়াইজ নর্মাল যেই মানে রিটেন যেই এক্সাম সিস্টেম সেখানে খুবই ডিফিকাল্টিস থাকে আমার মতে। এটা আসলে যার যার নিজেরটা নিজের মতো। তো অবশ্যই যার রাইটিং স্কিলটা একটু ভালো, সে বা টাইপিং স্পিড অনেক ভালো বা মোটামুটি ভালো, সেই হয়তো বা কম্পিউটার বেসড দেওয়াটা বেটার। তারপরেও সেটা নিজের মতো করে বুঝে নেওয়া ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সামের রেজাল্ট 5 ডেজের মধ্যে পাওয়া যায়, কিন্তু রিটেন এক্সামের রেজাল্ট 13 to 15 ডেজের মতো সময় লাগে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, আইএলটিএস দিতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। ফার্স্ট অফ অল লাগবে পাসপোর্টের কপি, আর সেকেন্ডলি হচ্ছে আপনার আইএলটিএস স্কিল। দ্যাটস অল। আচ্ছা, এরপরে আমরা আসি অ্যাপ্লিকেশনের কিছু বিষয় নিয়ে। যেমন অ্যাপ্লিকেশন, সুইডেন অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে নভেম্বর 1 তারিখ থেকে। এটা হচ্ছে যে জানুয়ারি 15-এর মধ্যে হচ্ছে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে এবং আপনাকে সিকোয়েন্সটা ঠিক করে দিতে হবে যে কোন সাবজেক্ট আপনি ফার্স্ট চয়েস দিলেন, কোন সাবজেক্ট আপনি সেকেন্ড চয়েস দিচ্ছেন। এবং 30 জানুয়ারি পর্যন্ত আপনার টাইম থাকবে যে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করতে পারবেন। কিন্তু 15 জানুয়ারির পরে আপনি আপনার সিরিয়ালটা চেঞ্জ করতে পারবেন না, সাবজেক্ট সিলেকশনের যে সিরিয়ালটা সেটা চেঞ্জ করতে পারবেন না। আমরা অ্যাপ্লিকেশন শুরু করি বলতে আমার এসওপি লেখা বাকি ছিল। এসওপির ফুল ফর্ম হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। এটা হচ্ছে আপনার যে কোনো মাস্টার্স অথবা পিএইচডি অথবা পোস্ট ডক যেখানে অ্যাপ্লাই করেন আপনার এসওপিটা লাগেই অলওয়েজ। এসওপি অনেক জায়গায় মোটিভেশন লেটারও বলে। হ্যাঁ, মোটিভেশন লেটারও বলে। সো এসওপি নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করা শুরু করলাম, অ্যান্ড লাকিলি আমি অনেক জায়গা থেকে কিছু ভালো ভালো রিসোর্স পেয়েছি কীভাবে এসওপি লিখতে হয়। তো সেটা পাওয়ার পরে আমি হচ্ছে এসওপি লেখা শুরু করলাম। সো আপনারা ভুলেও এসওপিটা চ্যাট জিপিটি বা কোনো এআই টুল দিয়ে লেখার চেষ্টা করবেন না, কারণ এইসব ইউনিভার্সিটিতে আসলে এআই ট্র্যাকার থাকে, ওরা ইজিলি ধরে ফেলতে পারে যে আপনি এটা কি এআই দিয়ে লিখেছেন কিনা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটা ইজিলি রিজেকশন হয়ে যায়। সো চেষ্টা করবেন এআই ইউজ করলেও সেটা যাতে খুবই লিমিটেড পর্যায়ে, এবং নিজের একটা আইডিয়া ডেফিনেটলি রাখার চেষ্টা করবেন যে ধরেন আপনি কি করছেন, আপনার এসওপিটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, এখানে বললে অনেক বড় হয়ে যাবে, আমি এসওপি নিয়েও আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো এই তো আমার এসওপি লেখা শুরু করলাম, অ্যান্ড আমার এসওপি লিখতে আমি প্রত্যেক দিন বাসায় এসে মানে ওই টাইমটা মানে আইএলটিএসটা আমি যতটা ইজিলি পার করছি, এরপরে জানিটা আমার আরও বেশি টাফ ছিল। আমার একটা পিসফুল মাইন্ড দরকার ছিল, তো আমি সারা রাত বসে এসওপি লেখা ট্রাই করতাম। আর যেহেতু আমি হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেনে অ্যাপ্লাই করতেছি, সুইডেন অ্যাপ্লিকেশন ছিল 18টা অ্যাপ্লিকেশন আমি করেছি। সো 18 বার আমাকে এসওপি লিখতে হবে। সো আমি তো কোথাও কপি পেস্ট করতে পারবো না, কারণ এটা হচ্ছে আপনার করা উচিত না, কারণ কোনো না কোনোভাবে লেখাটাকে একটু হলেও ঘুরে পেঁচায় লিখতে হবে আর কি। সো যাই হোক, জীবনের হিস্ট্রি তো আর কখনো বদলায় না। জীবনে আপনি কি করেছেন, আপনার রেজাল্ট কি ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কি করতে পছন্দ করেন, আপনার ইন্টারেস্ট কি, আপনাকে কোন জিনিসটা ইন্সপায়ার করেছে স্টাডিতে আসার জন্য, সেই বেসিক জিনিসটা আপনার সেম থাকবে, জাস্ট দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি ডিফারেন্ট। সো এই যে ডিফারেন্ট ওয়েতে আমার লেখার যে মানে স্কিলস, এটা গ্রো করছে ওই টাইমে। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করতো। সে রাত জেগে জেগে আমার সাথে, সেও রাত জেগে থাকতো, সে রাত জেগে জেগে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় সেটা নিয়ে রিসার্চ করলো। ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লিকেশনগুলো করবো সেগুলো কীভাবে করতে হয়, প্লাস ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনি যখন অ্যাপ্লাই করবেন ওদের একটা মানে স্পেসিফিক একটা পোর্টাল আছে, সেইটার একটা ওয়েবসাইট আছে sweden.admission.se। এটা লিখে যখন আপনি গুগলে সার্চ করবেন আপনি পেয়ে যাবেন পোর্টালটা। তো সেখানে আপনাকে ফার্স্টে একটা আইডি ক্রিয়েট করতে হয়, মানে নর্মালি আমরা ফেসবুকে যেরকম একটা আইডি ক্রিয়েট করি সেরকম জাস্ট আপনার নাম, ঠিকানা, ইমেল, ফোন নাম্বার দিয়ে জাস্ট আপনি একটা আইডি ক্রিয়েট করবেন, তাহলে পোর্টালে আপনার একটা মানে অ্যাকাউন্ট খুলে গেল। তো সেখানে আপনি সব ডিটেলস দেখতে পাবেন কী কী করুন। ওদের সব সেন্ট্রালি হয়, মনে করেন আপনি ওয়েবসাইটে গেলে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি সুইডেনের যতগুলো ইউনিভার্সিটি আছে সেখান থেকে ইন টোটাল মানে আপনি 4টা সাবজেক্ট বা 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমার প্রায়োরিটি বেসড 1, 2, 3, 4 করে 4টা সাবজেক্ট চুজ করে দিয়েছিলাম। হচ্ছে যে কোনো ভার্সিটির যে কোনো সাবজেক্ট কিন্তু টোটাল হতে হবে 4টা, বা একই ভার্সিটি 4টা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সিরিয়াল ওভাবে মেনটেন করে দিতে হবে। আমার ফার্স্ট চয়েস দিয়েছিলাম কার্লিনস্কা ইনস্টিটিউট, এটা আরেকটা, এটা স্টকহোমে। তো সেটা ছিল আমার ফার্স্ট চয়েস। সেকেন্ড ছিল আমার উপসালাতে বায়োমেডিসিন, যেটাতে আমি এখন অ্যাডমিশন নিয়েছি। থার্ড ছিল হচ্ছে আমার ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা উপসালাতে ছিল। আর লাস্টলি যেটা ছিল সেটা হচ্ছে কার্লিনস্কা ইনস্টিটিউটের আরেকটা সাবজেক্ট, এটা ছিল বায়ো এন্টারপ্রেনারশিপ। সো আমি এই দুটো ইউনিভার্সিটি থেকে দুটা সাবজেক্ট নিয়েছি, বাট আমি চাইলে আমি 4টা ইউনিভার্সিটির 4টা ডিফারেন্ট সাবজেক্ট নিতে পারতাম, অথবা একটা ইউনিভার্সিটির সেম সাবজেক্ট নিতে পারতাম, অথবা 3টা সাবজেক্ট একটা ইউনিভার্সিটি হতে পারতো আরেকটা অন্য ইউনিভার্সিটি, অথবা মানে এরকম আপনি জাস্ট 4টাই নিতে পারবেন, বাট এটা হচ্ছে আপনার 4টার বেশি নিতে পারবেন না, ঠিক আছে।
এই তো। এরপর এই সাবজেক্টগুলো সিলেক্ট করে দেওয়ার লাস্ট ডেট কবে? 15 জানুয়ারি। আচ্ছা, 15 জানুয়ারি। আর এর মধ্যে আপনার সাবজেক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে আপনার কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে ওই পোর্টালে, সেখানে অপশন থাকবে। সো এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের মেইনলি কি ডকুমেন্টস লাগছে সুইডেন পোর্টালের জন্য। সো সেটা বলবে হচ্ছে আমার হাজব্যান্ড। আচ্ছা, ফার্স্টলি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। অবশ্যই মিনিমাম 2 ইয়ার্সের ভ্যালিডিটি ডেট থাকা লাগবে। তারপর হচ্ছে আমাদের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টের কপি। এছাড়া লাগবে হচ্ছে আমাদের লেটার অফ রেকমেন্ডেশন মিনিমাম 2টা। তারপরে হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, আর হচ্ছে জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে। কিছু ইউনিভার্সিটির নিজস্ব কিছু দরকার ডকুমেন্টস থাকে যেগুলো তারা ইউনিভার্সিটির সাবজেক্ট পর্যন্ত সাবজেক্ট থেকে আলাদা আলাদাভাবে কিছু ডকুমেন্টস তারা রিকমেন্ড করে, সেগুলা যদি লাগে সেগুলো আপনারা আপলোড করবেন। সুইডেনের যেই ইউনিভার্সিটিগুলোতে আপনি যে সিলেক্ট করলেন সেটার কিছু সাবজেক্ট ওয়াইজ তাদের ফর্ম থাকে। আপনার ফর্মটা ডাউনলোড করতে হবে, ওই সাবজেক্টের ওয়েবসাইটে গিয়ে ওই সাবজেক্টের ওখানে গিয়ে ওখান থেকে পাবেন। তো সেখান থেকে আপনারা যখন দেখবেন যে নাম, তারপর হচ্ছে আপনার টোটাল ক্রেডিট, এরকম করে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হয়। তো সেখানে কিছু কোয়েশ্চেন্স থাকে, তো সেখানে আপনার এসওপিও পাবেন। তো সেখানে আপনার কোয়েশ্চেন্স থাকবে, ঠিক আছে, এসওপি রিলেটেড। সো অনেক সময় দেখা যায় যে বলে যে একদম ডিরেক্ট বলে দেয় যে এসওপিটা মানে এসওপি লিখতে। তো সেটা হলে তো আপনি ডিরেক্ট আপনার একটা মিনিমাম একটা ক্যারেক্টার থাকে যে এই ক্যারেক্টার মানে ম্যাক্সিমাম এত ক্যারেক্টার বেশি লেখা যাবে না, সেটা লিখে দিবেন। আদারওয়াইজ অনেক সময় থাকে জব এক্সপিরিয়েন্সের কথা বলতে বলে, ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্সের কথা বলতে বলে, দেন আরও ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন্স থাকে। তো সেটা নিয়ে আমি স্পেসিফিকলি আরেকদিন ভিডিওটা বানাবো। আর আরেকটা জিনিস হচ্ছে আমি ফার্স্টে বলতে ভুলে গেছি, আমরা যখন এই কান্ট্রিগুলো সিলেক্ট করেছি তখন হচ্ছে আমি একটা স্পেসিফিক একটা ডায়েরি মেনটেন করেছিলাম। তো আপনারাও সেটা করবেন এবং সেই ডায়েরিতে হচ্ছে আপনি আপনারা লিখবেন যে ধরেন আপনি সুইডেনের ব্যাপারে যখন আপনি ভিডিও দেখতেছেন, যে আমার ভিডিও দেখতেছেন, এরকম আরও আপনারা যত ভিডিও আছে ইউটিউবে অ্যাভেলেবেল তাদের ভিডিওগুলো দেখবেন। তারপর সেখান থেকে আপনি সার্চ করবেন গুগলে গিয়ে যে ধরেন আপনি মাস্টার্স যদি করতে চান, তাহলে আমি যেটা করেছি আমি ওয়েবসাইট মানে গুগলে গিয়ে সার্চ করেছি মাস্টার্স প্রোগ্রাম ইন ফার্মেসি ইন সুইডেন, ঠিক আছে, বা ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম ইন সুইডেন, লাইক ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম অফ ফার্মেসি ইন সুইডেন, এরকম করে সার্চ করেছি। সো ফার্মেসি রিলেটেবল যতগুলো সাবজেক্ট আমি পেয়েছি সেগুলো আমি নোট ডাউন করতাম এবং ভার্সিটি ওয়াইজ। সো আমি ফার্স্টে লিখতাম হচ্ছে ইউনিভার্সিটি নেম, দেন হচ্ছে ওই ইউনিভার্সিটিতে গিয়ে আমি চেক করতাম যে কয়টা সাবজেক্ট আছে আমার রিলেভেন্ট। সেটা ধরেন 3টা হতে পারে, 2টা হতে পারে, 1টাও হতে পারে, 4টাও হতে পারে, সেটা আমি লিখে রাখতাম। সো এরকম করে আমি মনে করেন সুইডেনে আমি কয়টা বের করেছিলাম। ফার্মাসি রিলেটেড সাবজেক্ট একটু কম ছিল বিকজ অফ আমাদের হচ্ছে মিলতেছিল না, সেই কারণে অনেকগুলো কমে গেছে। ইসিটিএস মিলতেছিল না, ফার্স্ট ইনিশিয়ালি আমি বলছি ইনিশিয়ালি 7-8টা সাবজেক্ট আমরা ইনিশিয়ালি সিলেক্ট করছিলাম। এক্স্যাক্টলি। সো অনেকগুলো ইউনিভার্সিটি আমি পেয়েছিলাম এবং সাবজেক্টটা অনেক এনাফ ছিল। তো এরপরে আপনি ইনিশিয়ালি আপনি জাস্ট আগে বের করবেন আপনার ভার্সিটি এবং সাবজেক্ট, এবং যখন আপনি ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন যে আপনি আপনি এই 4টা সাবজেক্টে আপনি পড়বেন সুইডেন থেকে, তখন আপনি ওই 4টাতে অ্যাপ্লাই করবেন। আমার মনে হয় এখানে আরও একটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে শুধু এইভাবে সার্চ করলে অনেক সময় অনেক ইউনিভার্সিটি আসে না বা অনেক সাবজেক্ট আসে না। সো সেই জন্য হচ্ছে যে ফার্স্টে গুগলে যে ইউনিভার্সিটিজ অফ সুইডেন দিয়ে সার্চ করে ওখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট খুঁজে বের করতে পারবেন। এটা সব থেকে বেশি ভালো হয়, কারণ আমরা এভাবে করেই খুঁজে দেন আমরা সাবজেক্টগুলো চুজ করেছি। এবং এভাবে করে আর হচ্ছে আপনার ইসিডিএস মিলানোর জন্য অবশ্যই আপনার হচ্ছে ইয়েটা কাছে রাখা ভালো, ট্রান্সক্রিপ্টটা সবসময় কাছে রাখা ভালো, তাহলে হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনি এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। এক্স্যাক্টলি। আর আমার ক্ষেত্রে আমি বায়োমেডিসিন, কিন্তু এটা একটা মেডিসিনের সাবজেক্ট, এটা হচ্ছে আপনার এমবিবিএস এর একটা ডিপার্টমেন্টের সাবজেক্ট, দ্যাট ইজ বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট। সো আমি এই সাবজেক্টটা কিন্তু ফার্মাসির আন্ডারে ছিল না। তো এখানে সুইডেনে এটা একটা সুবিধা, যদি আপনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডেরও হন বাট রিলেভেন্ট হতে হবে। তো আমার সাথে যারা আছে তাদের সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট আছে, যেরকম বায়োটেকনোলজি আছে, মেডিসিনের স্টুডেন্টস আছে, মেডিসিনের স্টুডেন্টরাই বেশি, তারপর বায়োমেডিসিনের আছে, বায়োকেমিস্ট্রির আছে, আমি ফার্মাসির আছি। সো এরকম। সো আপনাদের আমার মানে হাজব্যান্ড যেটা বললো যে ইউনিভার্সিটি গিয়ে যে আপনাদের সার্চ করতে হবে, সেটা করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনাদের আরও মানে জায়গাটা ব্রড হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটা ছোটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার এই সাবজেক্টের চুজের ব্যাপারে অনেক হেল্প করেছে আমার একটা স্যার, তার নাম হচ্ছে আশিক স্যার। উনি আমার ইউনিভার্সিটি টিচার ছিলেন, তো সে আমার থিসিস সুপারভাইজারও ছিলেন। তো সে আমাকে বলেছিল যে আপনি মানে এই সব রিলেটেড সাবজেক্টগুলোতে আমি যাতে ট্রাই করি। তখন আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি এরকম সাবজেক্টগুলোতে করতে চাই অ্যাপ্লাই। তো সেই মেইনলি এটা বের করে আমাকে দিচ্ছে যে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এখন আমরা কিছু আদার্স দিকে যাই, সেটা হচ্ছে স্কলারশিপের বিষয় আছে কিছু। সবারই ইচ্ছা থাকে স্কলারশিপ নিয়ে পড়তে আসা বাইরে। তো স্কলারশিপের জন্য যেটা হচ্ছে যে পোর্টাল থেকে যে 4টা সাবজেক্ট আপনি সিলেক্ট করবেন, যেই সাবজেক্টটা আপনি ফার্স্ট চুজ দিবেন, যেটা সিরিয়ালে ফার্স্টে দিবেন, সেটাতেই শুধু আপনি স্কলারশিপের জন্য অ্যাভেলেবেল হবেন। সেটা হচ্ছে সেই ইউনিভার্সিটির স্কলারশিপ। আর ইউনিভার্সিটি সিস্টেমটাই এরকম যে তারা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট চয়েস যেটা দেওয়া হয় সেই সাবজেক্টের উপরে আপনাকে স্কলারশিপ দিবে। এটা ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট থাকে।
এখানে কোনো হচ্ছে 50% স্কলারশিপ বা এরকম কোনো সিস্টেম নাই। আর ইউনিভার্সিটি স্কলারশিপটা হয় শুধুমাত্র আপনার হচ্ছে টিউশন ফি ফ্রি। আর তাছাড়া আরও একটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে SISGP স্কলারশিপ, যেটা অনেক প্রফেশনালসদের জন্য। এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিওতে পুরো ডিটেলস এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু আমরা জানাবো। তো ইনিশিয়ালি সেটা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এইটার অ্যাপ্লিকেশন শুরু হয় আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পরে। আর ইউনিভার্সিটি যে স্কলারশিপটা থাকে সেটা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো সেটাও আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরেই আপনি ওটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে যেয়ে দেখে নিতে হবে। এছাড়াও SISGP স্কলারশিপটা আপনি অ্যাপ্লাই করার পরে এটার রেজাল্টটা পেয়ে যাবেন আপনি হচ্ছে 26 এপ্রিল, এর মধ্যে 25-26 এরকম এই টাইমটাই দেওয়া থাকে। আর তাছাড়াও যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্কলারশিপটা আপনার রেজাল্টের পরে মার্চের 21 তারিখ, মার্চের 21-এ যেটা রেজাল্ট হয় আমাদের ইউনিভার্সিটি, সুইডেন ইউনিভার্সিটি রেজাল্টগুলো হয় একসাথেই, রেজাল্টটা দেয়। এই রেজাল্টের পরেই আপনি হচ্ছে 1 সপ্তাহর পরেই হচ্ছে আপনি ইউনিভার্সিটি যে স্কলারশিপ সেটা রেজাল্টটা পেয়ে যাবেন। দ্যাটস অল। এটাই তো আমার কাছে মনে হচ্ছে, এর থেকে বেশি আর কিছু বলার নাই। এটাই ইনিশিয়ালি এটাই। আর যদি এছাড়াও কোনো কিছু আমাদের বিষয়ে বা ইউনিভার্সিটি অ্যাডমিশনের বিষয় নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এক্স্যাক্টলি। আমরা আজকে শুধুমাত্র একটা বেসিক ভিডিও করার চেষ্টা করেছি। আমাদেরকে অনেকেই কোয়েশ্চেন করছিল আমার মেসেঞ্জারে, তারপর পেজে, যে আমরা কিভাবে করেছি, কোনো এজেন্সি ধরে করেছি কিনা। সো এজেন্সির ব্যাপারটা যদি বলি, একদমই না, আমরা টোটালি নিজেরা করেছি। আমরা দুজন, ইভেন আমরা জব করতাম তখন, ফুল টাইম জব করতাম। সো জব করে এসেও বাসায় বসে সারা রাত জেগে আমরা এগুলো নিয়ে রিসার্চ করেছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে SOP লিখতে হবে, কিভাবে হচ্ছে পোর্টালে ডকুমেন্ট সাবমিট করতে হয়, কিভাবে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো আমার হাজব্যান্ড আমাকে এটাতে অনেক হেল্প করেছে এবং বলতে পারেন লাইক সব কিছু ওই করেছে। আমি জাস্ট হয়তো বা IELTS পরীক্ষাটা দিয়েছি, পড়াশোনা করেছি, SOP লিখেছি, বাট স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আগানোর ব্যাপারগুলো সেগুলো টোটালি আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে, সেই করেছে সবকিছু। সুইডেনের অ্যাপ্লিকেশন নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইউরোপের অ্যাপ্লিকেশন করা অনেক ইজি, তুলনামূলক অনেক ইজি। যদি একটু নিজেরা একটু ঘাটাঘাটি করা যায়, একটু সার্চ করা যায়, তাহলে কিন্তু মোটামুটি আমার মনে হয় যে সুইডেন অ্যাপ্লিকেশন করা সম্ভব। এক্স্যাক্টলি। জাস্ট আপনাকে কি করতে হবে, সাহস করে আগাতে হবে। এটাই খুবই জরুরি। হ্যাঁ। তো আপনারা যারা এখনো অ্যাপ্লাই করেননি বা প্ল্যান করছেন, IELTS দেওয়া আছে বা দেওয়া নেই, তারা চেষ্টা করলে এখন থেকেই প্ল্যান করতে পারেন। আজকে তো জানুয়ারি মাসের 6 তারিখ, তো আমি জানি না ভিডিওটা কবে আপলোড করব। সো এই এখন থেকে যদি প্ল্যান করেন, আপনি জাস্ট নর্মালি নিজে থেকে যদি করতে চান, বা আপনি চাইলে আমাকে দিয়েও করাতে পারেন। আমি অলরেডি একজনের অ্যাপ্লিকেশন করছি, আমার ইউনিভার্সিটির একটা আপুর। সো আমি তারটা করে দিচ্ছি। সো আপনি যদি চান আমাকে দিয়েও করাতে পারেন, বা নিজের যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, সেটাও করতে পারেন। সেটা হচ্ছে আপনার জানুয়ারি 15 তারিখের মধ্যে আপনাকে ফার্স্টে সাবজেক্ট চয়েস করে দিতে হবে। যে ডকুমেন্ট আপনার দরকার সেই ডকুমেন্টগুলো আপনার পরবর্তীতে আপলোড করতে পারবেন। সবাইকে গুড লাক, অ্যান্ড আর কোনো হেল্প লাগলে, কোনো থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। Exactly. So until our next vlog, keep safe, keep loving us. So take care everyone. Bye bye.